চ্যানেল আই, হৃদয় বাংলাদেশ। আপনারা দেখছেন চ্যানেল আই। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন দেখার জন্য। চ্যানেল স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অংশ নিন অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো সপ্তাহের প্রতি রবিবারের সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন চ্যানেল আয়ের একটি সরাসরি স্বাস্থ্য বিষয়ক টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট এবং লাংস মানে ফুসফুসের যতগুলো রোগ রয়েছে তার মধ্যে ইসকেমিক হার্ট ডিজিজ এবং অ্যাজমা, এই দুটো রোগ কিন্তু খুব বহুল আলোচিত। ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে মানে হৃৎপিণ্ডের এমন একটি রোগ যে ক্ষেত্রে হৃৎপিণ্ড নিজেই তার রক্ত সরবরাহ ঠিক যতটা দরকার ততটা পায় না, এবং সে কারণে হৃৎপিণ্ডে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং পরিণামে কোনো এক সময় হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে থাকে। আর এদিকে ফুসফুসের যে রোগটি অ্যাজমা আমরা বললাম, সে অ্যাজমাতেও ঠিক একই রকম একটি ঘটনা ঘটে। অ্যাজমার ক্ষেত্রে ফুসফুসের ভিতরে যেসব নালী থাকে, যে নালীগুলো বাতাসকে বয়ে নিয়ে যায় এবং সেই বাতাসের ভিতরে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা রক্তে চলে যায়, এই যে নালীটা থাকে ফুসফুসের মধ্যে, ফুসফুসের অন্তর্গত নালীগুলো যদি সংকুচিত হয়ে যায় তাহলে কিন্তু ফুসফুস তার পর্যাপ্ত বাতাস পায় না, এবং সেক্ষেত্রেও শরীরে এক ধরনের অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং শ্বাসকষ্টে ভোগে রোগীরা। আজকে আমরা এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে করোনারি হৃদরোগ বা ইসকেমিক হার্ট ডিজিজ, আমরা একটু আগে বললাম, এবং অ্যাজমা বা হাঁপানি। এ বিষয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচিত হই। আমার বাম পাশে রয়েছেন অ্যাপোলো হসপিটালস ঢাকার কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার। তারপরে আছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডক্টর তাজবিরুল ইসলাম। উনি কনসালটেন্ট এবং পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে কাজ করেন, মার্শফিল্ড ক্লিনিক, উইসকনসিন, ইউএসএ। দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। জানিয়ে দিচ্ছি সেই নাম্বার দুটো, যে নাম্বার দুটোতে ফোন করে আপনি অংশ নেবেন। নাম্বার দুটো হচ্ছে 01713004444, আরেকটি নাম্বার হচ্ছে 01711567100। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, আপনার কাছে শুরু করি। যে ইসকেমিক হার্ট ডিজিজ রোগীদের কাছে খুবই অপরিচিত অনেকগুলো শব্দ, তা আপনি আমাদেরকে বুঝিয়ে বলবেন কি এটা কি ধরনের হৃদরোগ? ধন্যবাদ ডক্টর সজল আশফাক, খুব একটা সুন্দর টপিক আলোচনা করার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আগে আমি দর্শকদের বোঝাতে চাই ইসকেমিয়া বলতে কি বোঝায়। ইসকেমিয়া মিনস যে কোনো অর্গান, মানে হৃৎপিণ্ড বলেন, লাংস বলেন, হার্ট বলেন, কিডনি বলেন, ব্রেন বলেন, সেখানে যখন রক্ত স্বল্পতা হয়, সাপ্লাই স্বল্পতা হয় অথবা বন্ধ হয়ে যায়, সেটাকে ইসকেমিয়া বলে। যখন হার্টে হয় সেটাকে বলা হয় ইসকেমিক হার্ট ডিজিজ, এবং এটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। মায়োকার্ডিয়াম মিনস হার্টের মাসলকে বলা হয় মায়োকার্ডিয়াম। কেন হয়? আমাদের হাতের মুষ্টিগুলো যেমন একটা স্ট্রাকচার হয়, হার্টটা কিন্তু বুকের এভাবে লাগানো থাকে, এবং হাতের উপরে যেমন রক্তনালী আছে, হার্টের উপরেও রক্তনালী আছে। এই রক্তনালীতে যখন রক্ত চলাচলের অবস্ট্রাকশন, বাধাগ্রস্ত হয়, তখনই রক্ত সাপ্লাই তার মাসেলে কম যায়। এখন বাধাগ্রস্ত কেন হয়? এক নম্বর হতে পারে সেখানে কোলেস্টেরল জমে রক্তনালীর যে লুমেনটা সে সংকুচিত করে দিতে পারে, সেই যে কোলেস্টেরল জমছে সেটা রাপচার করতে ফেটে যেতে পারে, অথবা ওইটার উপরে জমতে পারে কি থ্রম্বাস, দ্যাট মিনস ব্লাড ক্লট। এই তিনটা কারণে সাধারণত রক্তনালীতে ব্লক হয় এবং রক্ত সাপ্লাই চলাচল বন্ধ অথবা কম হয়। আরেকটা যেটা হতে পারে করোনারি আর্টারি স্পাজম হতে পারে। এই তিনটা কারণে সাধারণত আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ হয়। এইটার কয়েকটি ভ্যারাইটি আছে। এক যেমন স্বল্প মেয়াদী ব্যথা, এটাকে স্টেবল এনজাইনা বলি, দ্যাট মিনস হাঁটলে ব্যথা হবে,
আবার হাঁটা বন্ধ করলে কমে যাবে, অথবা স্প্রে দিলে কমে যাবে। এটা 2 থেকে 3 মিনিটের বেশি থাকে না। তারপর আনস্টেবল, মানে এটা স্টেবল না, এটা স্টেবল অ্যাঞ্জিনা। অ্যাঞ্জিনা মিনস হার্টের পেনকে অ্যাঞ্জিনা বলা হয়, সেটা অনেকক্ষণ থাকে। ইট ইজ এ ওয়ার্স ফর্ম অফ স্টেবল অ্যাঞ্জিনা। তারপর যেটা ফ্র্যাঙ্ক হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, কমপ্লিট হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, অথবা হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, অথবা আপনার শক নিয়ে আসতে পারে, ইভেন কি পেশেন্টের মৃত্যু হতে পারে। সো দিজ আর দ্য ফর্ম অফ, আপনি যেটা বলি ইসকেমিক হার্ট ডিজিজ। স্টেবল অ্যাঞ্জিনা, আনস্টেবল অ্যাঞ্জিনা, নন এসটিএমআই। নন এসটিএমআই মিনস আপনার ব্যথা আছে, হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু ইসিজি কোনো চেঞ্জ নেই, সেটাকে বলা হয় নন এসটিএমআই। এসটিএমআই, দ্যাট ইজ ফ্র্যাঙ্ক হার্ট অ্যাটাক। আরেকটা যেটা হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, ম্যালিগন্যান্ট অ্যারিথমিয়া, ইরেগুলার হার্ট রেট নিয়ে আসতে পারে, পেশেন্ট শক নিয়ে আসতে পারে, পেশেন্ট ডেথ নিয়ে আসতে পারে। দিজ আর দ্য 6 or 7 ফর্ম অফ ইসকেমিক হার্ট ডিজিজ। আচ্ছা আচ্ছা। তো ডক্টর তাজবুল ইসলাম, আপনার কাছে আসছি যে আমরা জানি যে অ্যাজমার অনেক রকম চিকিৎসা আছে এবং জীবনযাত্রায় অনেক পরিবর্তন আনতে হয়, অনেক রকম ইনহেলার এসছে যেগুলো ব্যবহার করতে হয়। তো আপনি আমাদেরকে বলবেন কি যে এই অ্যাজমার যে চিকিৎসাটা রয়েছে সেটার এখন কি পর্যায়ে আছে, মানে এটার আধুনিক চিকিৎসাটা কোন পর্যায়ে আছে? Thank you very much, Dr. Ashfaq, for inviting me for your repeated programs. So definitely asthma, it is very common. It's globally, it's very common একটা disease. And in UK তে আপনার বলা হয় যে every year 2000 death per year. So but at the same token, asthma হচ্ছে very preventable, like diabetes, like hypertension. There's no cure for asthma, but you can control the symptoms নিয়ন্ত্রণ of করা asthma. সম্ভব। Absolutely. মানে অনেকেরই ধারণা আছে যে অ্যাজমা হলো মানে বোধহয় আমার জীবন শেষ। Absolutely not. অ্যাজমা স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব, এক্ষেত্রে আপনার উপদেশ কি? ফার্স্ট অফ অল অ্যাজমা খুবই কন্ট্রোল করার মতন একটা ডিজিজ এবং তার কোনো কনসিকুয়েন্স বা কমপ্লিকেশন নাই, সাচ এজ ডায়াবেটিস, তার হার্ট ডিজিজ করে, স্ট্রোক করে, কিন্তু অ্যাজমা পার সে ইট ডাজন্ট কজ এনি কমপ্লিকেশন। আচ্ছা আচ্ছা, মানে জটিলতা হওয়ার ঝুঁকি কম, একেবারেই কম, কিন্তু অ্যাজমাটা কন্ট্রোল করতে হবে। যে কন্ট্রোল করতে পারে হি ক্যান লিড এ নর্মাল লাইফ। আচ্ছা আচ্ছা, মানে সে খেলতে পারবে, কাজ করতে পারবে, এভরিথিং হি ক্যান ডু। আচ্ছা আচ্ছা, কিন্তু প্রবলেম, ব্যাপারটা হচ্ছে এটা কন্ট্রোলে রাখতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং জানতে হবে পেশেন্টকে কেন অ্যাজমাটা হচ্ছে। অনেক সময় ট্রিগারিং ফ্যাক্টর পাওয়া যায়, কেউ নাট খেলে যেটা বাড়িয়ে দিচ্ছে সেরকম ট্রিগারিং ফ্যাক্টর। সাচ এজ অনেকের হয় যে নাট খেলে হয়, ফিশ খেলে হয়, যেমন ইলিশ মাছ খেলে হয়, গরুর মাংস খেলে হয়। সো কিছু ট্রিগারিং ফ্যাক্টর অনেকে পেশেন্টই আইডেন্টিফাই করতে পারে, সেটা যদি অ্যাভয়েড করে ভেরি মাচ কন্ট্রোল অ্যাজমা থাকবে। আচ্ছা আচ্ছা। তো ডক্টর শাহাবুদ্দিন, যে এই যে ইসকেমিক হার্ট ডিজিজ বলে আপনি বললেন যে রক্তনালী সংকুচিত হতে পারে, কারণগুলো বললেন, তো জীবনযাত্রার সাথে এটার সম্পর্ক কি? মানে আমি জীবনযাত্রায় কি কি কাজ করলে এটার প্রবণতা বেড়ে যেতে পারে? কি কি কাজ করলে প্রবণতা বেড়ে যেতে পারে, তার আগে আমি বলছি কি কি কাজ না করলে আমাদের প্রবণতা কমে যেতে পারে। দুটাই আর কি। হ্যাঁ, দুটাই। মানে এখন ইসকেমিক হার্ট ডিজিজে কতগুলো চেঞ্জেবল রিস্ক ফ্যাক্টর আর কিছু আনচেঞ্জেবল রিস্ক ফ্যাক্টর আছে। আনচেঞ্জেবল রিস্ক ফ্যাক্টর চেঞ্জ করতে পারবেন না, যেমন এজ, সেক্স চেঞ্জ করতে পারবেন না, রেস চেঞ্জ করতে পারবেন না। আর একটা যেটা চেঞ্জেবল, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল হাই, স্মোকিং, অ্যালকোহল, ওবেসিটি, এটা কিছু কিছু জিনিস আছে যেগুলো চেঞ্জ করা যায়। যেমন লাইফস্টাইল মডিফিকেশন, আপনি যদি আপনার রেগুলার এক্সারসাইজ করার ইয়ে না থাকে, অভ্যাস সেটা করেন, সিগারেট খাইলে সিগারেট খাওয়ার বন্ধ করেন, ডায়াবেটিস থাকলে সেটাকে আপনি নিয়ন্ত্রণ রাখেন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখেন, তাহলে আপনার এটার ঝুঁকি অনেক কমে যায়। আর এগুলো যদি আপনি না করেন তাহলে আপনার ঝুঁকি অনেক বেড়ে যাবে। যেমন আমি স্টেবল এনজিনের কথা বললাম, স্টেবল এনজিনে সাধারণত যেটা হয়, তখন যদি প্রশ্বাস হয়, he can prevent a sudden death or heart attack. আচ্ছা, তো আমাদের দর্শকদের ফোন এসে গেছে, প্রথম ফোনটা নিচ্ছি আজকের অনুষ্ঠানে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি সিনিয়র ওয়ার্ড অফিসার জয়নুল বলছি, শহীদপুর ক্যান্টনমেন্ট থেকে। জি বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন, আমার ছেলে 12 বছর বয়স, ক্লাস 8 পড়ালেখা করতেছে। তোর মানে কিছুক্ষণ পর রাত্রে যখন ঘুমায় তখন একটা শ্বাসকষ্ট হচ্ছে, ঘেরঘেরি একটা আওয়াজ হচ্ছে। আমি এমন কোন ট্রিটমেন্ট তাকে দেইনি, কিন্তু স্বাস্থ্য তার খুবই ভালো, স্বাস্থ্য এত ভালো যেটা মানে বলাই যায় না, কিন্তু খুবই ভালো। আচ্ছা, ওর কি ওজনটা খুব বেশি কিনা আবার? হ্যাঁ, ওজনটা একটু বেশি। হ্যাঁ, মানে স্বাভাবিক চিত্রের জন্য বেশি। আচ্ছা আচ্ছা, নাক ডাকে ঘুমের মধ্যে? হ্যাঁ, নাক ডাকে, কিছু কিছু নাক ডাকে। আচ্ছা আচ্ছা। তো কথা হচ্ছে তার শ্বাসকষ্ট, এটা আমি পরিষ্কার করতে পারছি। জি জি, এবং শব্দ হয়, ঘুমের মধ্যে শব্দ হয় তার? হ্যাঁ, শব্দ হয়। জি জি। তো ডক্টর তাজবুল ইসলাম, মানে শ্বাসকষ্ট কি এমনি ঘুম ছাড়া কি এমনি বসা অবস্থায় বা বুকের মধ্যে যদি পড়ালেখা করতে বসে তখন তার হয়তো একটু পরেই দেখা যাচ্ছে যে সাই সাই করে তার একটা আওয়াজ হচ্ছে বুকের মধ্যে?
আচ্ছা আচ্ছা, বুকের ভিতরে, হ্যাঁ। জি জি, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। 12 বছর না? হ্যাঁ 12 বছর বয়স। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যা মনে হয়, যা বুঝলাম আপনার থেকে, সেটা হচ্ছে রাত্রে মেইনলি প্রবলেমটা হচ্ছে, এবং শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে উইজিংও হচ্ছে, এর মধ্যে নাক ডাকে, সো উইচ ইজ উই কল ইট স্নোরিং। সো আমার যেটা মনে হচ্ছে, অনেক সময় অ্যাজমা মে প্রেজেন্ট অ্যাজ এ নকটার্নাল সিমটমস, মাঝে মাঝে রাতে শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট রাতে হয় শুধু, পরের দিকে in few months, in few years, পুরো দিন and রাত মিলে মানে থাকে। আস্তে আস্তে সেটা দিনে রাতে সবসময় Absolutely. হতে থাকে। তো আমার যেটা মনে হয়, সেটা ওর যেটা করা উচিত, আর সেকেন্ডলি যে স্নোরিং হয়, তো নাকেও সমস্যা থাকতে পারে, আমরা বলি প্রাইমারি স্নোরিং। আর একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, যেহেতু একটু ওভারওয়েট বলছে ওভারওয়েট, একটু ওভারওয়েট, একটু ওভারওয়েট, স্নোরিং করে, তারপর হচ্ছে সো এটা প্রাইমারি স্নোরিং ভার্সেস স্লিপ অ্যাপনিয়া। আর যেহেতু রাতে হয়, অ্যাজমা ইজ ভেরি মাচ পসিবিলিটি দেয়ার। তা আমার যেটা করা উচিত, সেটা ডায়াগনোসিস করার জন্য, অ্যাজমা ইজ সিম্পল টু ডায়াগনোস, জাস্ট একটা লাং ফাংশন টেস্ট করলেই বোঝা যাবে আচ্ছা। যে তার অ্যাজমা আছে কি আছে না। আমরা অনেক সময় লাং ফাংশন টেস্ট নর্মাল আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা যেটা করি, সেটা হচ্ছে একটা কেমিক্যাল ইনহেল করাই পেশেন্টকে, মেথাকোলাইন চ্যালেঞ্জ টেস্ট, তারপর আবার লাং ফাংশন টেস্ট, যেটা ওই সাধারণের কাছে চ্যালেঞ্জার টেস্ট না, চ্যালেঞ্জ টেস্ট, এবং সেটা যদি অ্যাজমা থাকে, ইট শুড ডিপ ডাউন, এবং এটা কমে যাবে, ভ্যালুটা কমে যাবে। সো এটা একটা করতে পারি আমরা, এবং সেটা যদি প্রুফ করে যে হি হ্যাজ গট অ্যাজমা, তাহলে ইনহেলার নিতেই হবে। এবং একটা কমন মিথ আছে যে ইনহেলার মানে এটা লাস্ট রিসোর্ট, এটা মানে এটা শেষ চিকিৎসা, কিন্তু ইনহেলার ইজ সো সেফ ড্রাগ, সাংঘাতিক সেফ ড্রাগ। I mean, it doesn't go to the blood, তার মানে it stays in the lung. যেমন কোনো সাইড এফেক্টস, ইভেন আমরা স্টেরয়েড ইনহেলার মানে এটা সাংঘাতিক জিনিস, শেষ। কিন্তু আসলে এই স্টেরয়েডটা লাঙেই থাকে, it doesn't go to the blood. যে কমন কমপ্লিকেশন যে স্টেরয়েডে থাকে, such as আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, অস্টিওপোরোসিস, ইনহেলার থেকে আসে না কিন্তু। সো এটা একটা কমন। শুধু একটা জিনিস করতে হবে, ইনহেলার যদি নেয়, স্টেরয়েড ইনহেলার, আফটার টেকিং দ্য ইনহেলার তাদের গার্গেল করতে হয়, আদারওয়াইজ থ্রাশ হতে পারে। আর এটা হচ্ছে, হ্যাঁ, তা মনে হয় ওর একটা ছেলেটার একটা অ্যাজমা, একটা লাং ফাংশন টেস্ট করা উচিত, যদি নর্মাল আসে তাহলে একটা কেমিক্যাল দিয়ে করা উচিত। আর সেকেন্ডলি তার একটা ENT বিশেষজ্ঞ দেখানো উচিত, তাকে প্রাইমারি স্নোরিং বা কোনো পলিপ আছে কিনা কজিং দ্য স্নোরিং। আর ওভারওয়েটের জন্য তো তার নাক ডাকা হতে পারে। অ্যাবসলিউটলি, সেটা আমরা যদি দেখি যে নাকে কোনো প্রবলেম নাই, কিন্তু তার ওভারওয়েটের জন্য হচ্ছে, তাহলে এটা স্লিপ অ্যাপনিয়া যেটা, সেটা হতে পারে। সেক্ষেত্রে কি ওজন কমানোর কোনো পরিকল্পনা নিতে হবে? অবশ্যই, মানে দ্য ট্রিটমেন্ট ইজ আপনার হচ্ছে ওজন কমানো। এবং ওজন কমানোর আগে আমি যেটা বলবো, স্লিপ অ্যাপনিয়া ইজ এ ট্রেডেবল কন্ডিশন, এবং এটার জন্য ডায়াগনোসিস করাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এর কনসিকুয়েন্সটা, কমপ্লিকেশন ইজ সো ব্যাড। আপনার ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, স্ট্রোক হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আমরা বলি পালমোনারি হাইপারটেনশন। যেমন ব্লাড প্রেশার থাকে নর্মাল ব্লাডে, সেরকম প্রেশার লাংয়েও থাকে, আমরা বলি পালমোনারি হাইপারটেনশন। তো ওয়ান্স পেশেন্ট ডেভেলপ পালমোনারি হাইপারটেনশন ইজ ইরিভার্সিবল, আর ওটা ইজ প্রোগ্রেসিভ, কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি প্রথমে। তা সেই ক্ষেত্রে ওজন কমানো একটা সাংঘাতিক জরুরি। সেকেন্ডলি হচ্ছে একটা স্লিপ স্টাডি করাটা বেটার। আচ্ছা আচ্ছা, দর্শক আরো একটি ফোন নিচ্ছি। হ্যালো, আমি জানতে চাচ্ছি, আমার প্রতিদিন সকালে, আপনি টেলিভিশনে ভলিউমটা একটু কমিয়ে দিন। প্রচুর হাঁচি হয় আমার সকাল থেকে। জি জি, হ্যাঁ, প্রচুর হাঁচি হয়, প্রায় 30-40টা হয় প্রতিদিন। হ্যাঁ, তো এখান থেকে কি কোনো অ্যাজমার কোনো কিছু আছে কিনা? আচ্ছা, কিন্তু আপনার কি এখন এই হাঁচির সাথে কি শ্বাসকষ্ট হয় কখনো কখনো? মাঝে মাঝে এরকম হয়, বেশি জোরে কথা বললে পরে বোঝা যাচ্ছে যে শ্বাস টাইট আছে। আচ্ছা আচ্ছা, নাক বন্ধ হয়ে যায়? আপনার কি নাক বন্ধ থাকে? না, নাক বন্ধ থাকে না, নাক খোলা থাকে। হ্যাঁ। আচ্ছা, কোনো ওষুধ খেলে এটা উপশম হয় তাৎক্ষণিকভাবে? হ্যাঁ, ঔষধ খেলে প্রাথমিক অবস্থায় ঠিক হয়ে যায়, যেমন এলাপ্রল খেলে পরে আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যায়। আচ্ছা, তো এলাপ্রল আমি অনেকদিন ধরে খাচ্ছি, আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করার জন্য যদি কোনো থাকে আর কি। আচ্ছা আচ্ছা। তো ওনার প্রশ্নের সাথে আমার একটা প্রশ্ন আছে যে আমরা জানি যে যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে বা নাকে অ্যালার্জি থাকে, তাদের মধ্যে আমরা শুনেছি যে একটা পার্সেন্টেজের কিন্তু অ্যাজমার প্রবণতা বেশি থাকে। এটা কতটুকু সত্য? এবং ওনার প্রশ্ন উত্তর জানতে চাই। ভেরি ক্লোজ, মানে অ্যাজমা এন্ড অ্যালার্জিক রাইনাইটিস ইজ গোস টুগেদার। অ্যাজমাটা হচ্ছে দুই ধরনের অ্যাজমা পাওয়া যায়, একটা হচ্ছে এক্সট্রিনসিক অ্যাজমা বা অ্যালার্জিক অ্যাজমা, সেটা ভেরি মাচ রিলেটেড উইথ অ্যালার্জিক রাইনাইটিস।
তো কারো যদি অ্যালার্জিক রানাইটিস থাকে দ্যাট নিড টু বি কন্ট্রোল, সেটা নিয়ন্ত্রণ এবং রাখতেই এটা হবে। কন্ট্রোল না থাকলে কিন্তু অ্যাজমা কন্ট্রোল করা যায় না। যায় না। আমি যত ইনহেলার নিই আমার কিন্তু নাকটা কন্ট্রোল করতে হবে, কিন্তু যে সিক্রেশনগুলি পিছনে চলে যায় ইজ ভেরি ইরিটেটিং ফর দ্য এয়ারওয়েজ। তো সেটা ইরিটেশনটা আমার বন্ধ করতে হলে আমার নাকটাকে ট্রিটমেন্ট করতে হবে। তো এগেইন সেম, যে অ্যাজমার জন্য যেমন স্টেরয়েড ইনহেলার দেওয়া হয়, নাকের জন্য কিন্তু স্টেরয়েড ইনহেলার আছে এবং অ্যান্টিহিস্টামিন ইনহেলারও আছে, এবং সেই নেজাল স্প্রেগুলি ইজ ভেরি সেফ। এগেইন ইট ডাজন্ট গো টু দ্য ব্লাড, নো সাইড এফেক্টস, সো সেটা নেওয়া উচিত। এবং নাকটা কন্ট্রোল করতে পারলে ওনার যেটা হচ্ছে বারবার সকালে হচ্ছে, এগেইন যে অ্যাজমা অনেক সময় একদম সকালে একদম ভোরের দিকে হয়, প্রথম দিকে, তারপর রাতে হয়, আস্তে আস্তে দিনে আর রাতে হয়। সো তারও একটা চেক করা উচিত, কোনো চেস্ট স্পেশালিস্টকে দেখানো উচিত। অ্যাট দ্য সেম টোকেন আমার মনে হয় তার অ্যালার্জিক রাইনাইটিস হলে ইএনটিকেও দেখানো উচিত। তার কিছু যেমন পলিপ যদি থাকে সেটার চিকিৎসা করা উচিত। সেটার চিকিৎসা করা উচিত। ডক্টর শাহাবুদ্দিন, উনি বলছিলেন স্লিপ অ্যাপনিয়া নিয়ে, ঘুমের মধ্যে নাক ডাকা নিয়ে। তো এই নাক ডাকার সাথে কি এই যে আপনি যেটা বললেন ইসকেমিক হার্ট ডিজিজ, এটার কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। ইসকেমিক হার্ট ডিজিজে অক্সিজেন কম পাচ্ছে মায়োকার্ডিয়াম, হার্ট কম পাচ্ছে। এট দ্য সেম টাইম স্লিপ অ্যাপনিয়া হলো আপনার হলো অক্সিজেন কম পাচ্ছে। দুইটাই কিন্তু অক্সিজেন রিলেটেড ডিজিজ। ডিক্রিজ সাপ্লাই অক্সিজেন টু দ্য মাসেল এট দ্য আদার ভাইটাল অর্গানস। সো ইসকেমিক হার্ট ডিজিজের সাথে স্লিপ অ্যাপনিয়া একটা সরাসরি সংযোগ আছে। এবং যাদের ইসকেমিক হার্ট মানে করোনারি আর্টারি ডিজিজ আছে, আমি যেটা রক্তনালী সংকুচিত অথবা আপনি বন্ধ হয়ে, তাদের যদি আরো ইসকেমিয়া হয়, ব্লাড থেকে যদি আরো রক্ত কম আসে স্লিপ অ্যাপনিয়ার জন্য, এটার ইন্টেন্সিটি অনেক বেড়ে যায় এবং হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়, স্ট্রোকের প্রবণতা বেড়ে যায়। এবং যেটা বলবো সেটা আমি যেটা বলছি এটা মাস ইফেক্ট, দুইটার সাম ইফেক্ট হয়, ইফেক্টটা পেশেন্ট অনেক খারাপ হতে পারে। আমি একটা যোগ করতে চাই ডক্টর শাহাবুদ্দিনের সাথে, সেটা হচ্ছে যেটা অক্সিজেনটা যে কমে যায় স্লিপ অ্যাপনিয়াতে, স্লিপ অ্যাপনিয়াতে কি হয়, পেশেন্ট ব্রিদিং করছে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় ফর ফিউ সেকেন্ডস, 10 সেকেন্ডস 20 সেকেন্ডস, সেই সময় বডি কিন্তু কোনো অক্সিজেন পাচ্ছে না। তো ফার্স্ট থিং হ্যাপেন টু দ্য হার্ট ইজ অ্যারিথমিয়াস। তো এই অ্যারিথমিয়ার জন্য সাডেন ডেথ হয়ে যায়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে পিণ্ডের অস্বাভাবিক স্পন্দনের জন্য অস্বাভাবিক স্পন্দন হয় এবং সেটার জন্য সাডেন ডেথ হয়ে যায়। তারপর তো ইসকেমিয়া হচ্ছে, যে ডক্টর সাহেব বললেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্য ডিজিজ এন্ড ট্রিট দ্য ডিজিজ। সেটা মানে দুই ক্ষেত্রেই ফুসফুসে অক্সিজেন সরবরাহ এবং হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য যা করা দরকার তাই করতে হবে। তো ডক্টর শাহাবুদ্দিন উনি বলছিলেন যে অ্যাজমার ডায়াগনোসিসের জন্য লাং ফাংশন টেস্ট করলেই এটা অনেকটা বোঝা যায়। তো এক্ষেত্রে আপনি ইসকেমিক হার্ট ডিজিজ বোঝার জন্য এরকম কোনো পরীক্ষা আছে যেটা করলেই বোঝা যাবে? আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ পরীক্ষার যে আগে প্রথম পেশেন্টের সাথে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা। আমাদের কিছু ইসকেমিক হার্ট ডিজিজ মানে এনজাইনার কিছু টিপিক্যাল সিম্পটমস আছে, পেশেন্ট ডিসক্রাইব করে, পেইনটা ডিসক্রাইব করে, লোকেশন, রেডিয়েশন, ডিউরেশন, রিলেটেড টু আদার ফ্যাক্টরস, ব্যথাটা কোথায় হচ্ছে, কিভাবে যাচ্ছে, কখন হচ্ছে, এটা চরিত্র আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সাপোজ আমাদের একটা রুল অফ থাম আছে। রুল অফ থাম মিন্স ইন চিন থেকে মিড লাইন থেকে আম্বিলিকাস পর্যন্ত, নাভি পর্যন্ত কোনো ব্যথা হয় মিড লাইনে, এরকম কম্প্রেসিভ টাইপ হয়, আপনাকে আগে প্রমাণ করতে হবে, চেপে ধরে রাখে, শ্বাসকষ্ট হয়, ভার লাগে, হেভিনেস লাগে, তখন আমাদেরকে আগে প্রমাণ করতে হবে যে এটা হার্টের নয়। তারপরে আমরা অন্যদিকে যাব। এইটা হলো একটা সিম্পটম পেশেন্ট ডিসক্রাইব করবে। তারপর আমরা এক্সামিন করে খুব একটা বেশি পাই না ইসকেমিক হার্ট ডিজিজের, বাট কিছু ইনভেস্টিগেশন, প্রাইমারি ইনভেস্টিগেশন করতে হয়। যেমন প্রাইমারি ইনভেস্টিগেশন মানে আপনার ইসিজি একটা, ইসিজি কিন্তু সবসময় আসে না, বাট যখন পেইন হয় তখন হয়তো আমরা কিছু চেঞ্জ পেতে পারি। তারপরে আপনার ইকোকার্ডিওগ্রাম আছে, তারপর আপনার ইনভেসিভ, নন ইনভেসিভ অনেক প্রসিডিওর আছে, যেমন এনজিওগ্রাম আছে, এনজিওগ্রাম করে আমরা, এনজিওগ্রাম অনেক ভ্যারাইটি আছে, তারপর আপনার নন ইনভেসিভ অনেক ভ্যারাইটি আছে, মানে আপনার সেই ধাপে ধাপে অবস্থা বুঝে করতে হয়। এখন কাকে কোনটা করব ডিপেন্ডস অন দ্য পেশেন্ট ফাইন্ডিংস। এক্স্যাক্টলি পেশেন্টের অবস্থা বুঝে, পেশেন্টের চেস্ট পেন আছে, পেশেন্ট টিপিক্যাল চেস্ট পেনের কথা বলছি, ইসিজি কোন চেঞ্জ নেই, তখন আমরা তাকে ইকো করব এবং ইটিটি করব। আচ্ছা আচ্ছা। ইটিটি কিছু পাচ্ছি না, বাট টিপিক্যাল চেস্ট পেনে তখন আমরা এনজিওগ্রাম করব। তো এনজিওগ্রাম কোনটা করব তারপর ডিপেন্ড করবে, করোনারি এনজিওগ্রাম, ক্যাথেটার এনজিওগ্রাম করব না আপনার সিটি এনজিওগ্রাম করব। দ্যাট ডিপেন্ডস অন দ্য পেশেন্ট ফাইন্ডিংস এন্ড আপনার সিম্পটমস। তো দর্শক আরো একটি ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন স্যার, আমি সবসময় আমার নাকে শ্বাস নিতে হয়। জি। আমি মুখে শ্বাস নিতে পারি না, ঘুমাইলেও হা করে ঘুমাইতে হয়। আর বিশেষ করে আমার নাকের কপ কাশি সবসময় আমার মুখে দিয়ে আসে আর কি, কিন্তু নাক দিয়ে আসে না। হ্যাঁ, উনি আসলে বোঝাতে চাচ্ছিলেন যে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। হ্যাঁ, আমরা বলি যেটাকে মাউথ ব্রিদার। এবং আরেকটা কথা উনি বললেন যে ওনার সিক্রেশন গুলি নাকের যে আপনার জিনিসপত্র যে সামনে দিয়ে বের না হয়, পিছন দিয়ে বের হয়, কস দিয়ে বের হয়, যেটা আমরা ইংলিশে বলি হচ্ছে পোস্ট নেজাল ড্রেপ।
তো এগেন পোস্ট নেজাল ড্রিপটা হচ্ছে আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম যে ওনার কি কাশি হয় কিনা অন দ্য টপ। আচ্ছা আচ্ছা। সো পোস্ট নেজাল ড্রিপ এগেইন অনেক সময় নাকের যে সিক্রেশনটা অনেক সময় সামনে দিয়ে বের হতে পারে, পিছন দিয়ে বের হতে পারে। পিছন দিয়ে বের হওয়াটা ইজ ভেরি ট্রাবলসাম, কারণ হচ্ছে এটা ইরিটেট করে এয়ারওয়েকে এবং সেই জন্য কাশি হয় এবং হচ্ছে শ্বাসকষ্ট হয়। তো এটা রেমেডিটা হচ্ছে এক নম্বর হচ্ছে এগেইন নেজাল ড্রপ, কিন্তু তার আগে দেখা হচ্ছে তার কোনো ডেভিয়েশন আছে আপনি এনটি বিশেষজ্ঞ, আপনিও জানেন যে কোনো ডেভিয়েশন আছে কিনা, পলিপ আছে কিনা, সেটা দেখে নেওয়া উচিত। যদি কিছু না পাওয়া যায়, তাহলে জাস্ট সিক্রেশন বেশি হচ্ছে বলে তার নাক বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে নেজাল ড্রপ দিতেই হবে। আর সেকেন্ডলি উনি একটা বললেন যে আপনার কাশিটা সামনে দিয়ে বের হচ্ছে। তো এই কাশিটাই আলটিমেটলি অনেক সময় কাশিটা খুব বদারিং হয়, সব সময় কাশতে থাকে এবং খুব ইরিটেটিং থাকে। তো সেটা ওই নেজাল ড্রপটাই কিন্তু টেক কেয়ার করবে কাশিটা। আচ্ছা, তো দর্শক আরো একটি ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ শুনছি, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন আপনি। আমার উনি শুনতে পাচ্ছেন না হয়তো। আচ্ছা, ডাক্তার শাহাবুদ্দিন, আপনার কাছে জানতে চাইবো যে ইসকেমিক হার্ট ডিজিজ, আপনি বললেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার কথা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কথা, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের কথা, ব্যায়াম করার কথা, কিন্তু কারো যদি এটা হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসাটা আসলে হ্যাঁ, এটা আপনার এটা আমরা প্রিভেনশন করি, প্রতিকার আমরা দুই রকম করি, একটা হলো প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মিনস আপনার হওয়ার আগে যদি আপনার রিস্ক ফ্যাক্টর থাকে, গ্রেটার দ্যান 2 রিস্ক ফ্যাক্টর, আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে, আপনার এজ, মেল সেক্স যদি 45 বেশি হয়, ফিমেল যদি আপনার 50 বেশি হয়, অ্যাট দ্য সেম টাইম আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার, তখন প্রথম থেকে হার্ট অ্যাটাক হওয়ার আগে থেকে কিছু প্রিভেনশন আমরা করি, সেটা হলো প্রাইমারি। আর সেকেন্ডারি প্রিভেনশন কিছু কিছু আছে। সেকেন্ডারি প্রিভেনশন একই অবস্থায়, যেমন আপনার হার্ট অ্যাটাক যদি হয় এবং আপনার যদি ডায়াবেটিস থাকে অথবা আপনার ব্লাড প্রেশার, সেগুলো নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার যদি বদভ্যাস থাকে, যেমন সিগারেট স্মোকিং, আপনি কমপ্লিটলি স্টপ করতে হবে। আপনার যদি আপনার হাঁটার অভ্যাস না থাকে, আপনাকে হাঁটার অভ্যাস করতে হবে। খাওয়ার যদি আপনার থাকে, আপনার বদভ্যাসে যেগুলো কোলেস্ট্রল ফুড বেশি পছন্দ করেন, সেগুলো একবারে বন্ধ করতে হবে। তারপর কোলেস্ট্রল যেটা আছে, সেটার কোলেস্ট্রল কতগুলো করে, ভালো কোলেস্ট্রল আছে, খারাপ কোলেস্ট্রল, ভালো কোলেস্ট্রলের লেভেলটা বাড়াতে হবে, খারাপ কোলেস্ট্রল লেভেল কমাতে হবে। সেই জন্য দরকার হলে ওজন কমাতে হবে, খাওয়ার বদভ্যাস চেঞ্জ করতে হবে, হাঁটতে হবে, এট দ্য সেম টাইম স্মোকিং বন্ধ করতে হবে, কোলেস্ট্রলের জন্য ওষুধ খেতে হবে। প্লাস আমাদের কিছু সেকেন্ডারি প্রিভেনশন কিছু ড্রাগ ইউজ করি, যেমন বিটা ব্লকার, এডনার্জিক receptor blocker, AC inhibitor. These are the very good drugs. Cholesterol, anti-cholesterol drug. These are very good drugs for prevent the recurrent attack, at the same time mortality and morbidity of the patient. So এগুলো ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে according to need of the patient আমরা প্রেসক্রাইব করে থাকি, সেগুলোকে আপনার কন্টিনিউ করতে হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার লাইফস্টাইল মডিফিকেশন। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লাইফ। আপনার আগের লাইফ কি ছিল, দ্যাটস নট ইম্পর্টেন্ট। এখন আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, রেগুলার হাঁটতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, সিগারেট খাওয়া বন্ধ করতে হবে, বেশি যে অ্যালকোহল খাওয়া অভ্যাস থাকে আপনার সেটা বন্ধ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার যেগুলো বলো, সেগুলো আপনি নিয়ন্ত্রণ রাখতেই হবে। ডক্টর তাসবির, যে আমরা জানি যে অ্যাজমার ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তনের একটা বিষয় আছে, তো সেক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনতে হয়? বিশেষ করে ধূমপানের ক্ষেত্রে আমি একটু জানতে চাই। অ্যাবসলিউটলি। তো আমি একটু বলিনি ইনহেলার সম্বন্ধে, যে ইনহেলার দুই ধরনের ইনহেলার আছে। একটা হচ্ছে প্রিভেন্টার, যেটা প্রিভেন্ট করে, প্রতিরোধকারী, আর একটা হচ্ছে আপনার রিলিভার, যেটা হচ্ছে উপশমকারী, তাৎক্ষণিকভাবে। তো আমরা রুল অফ 2 বলি যে ইনহেলারটা আপনার সপ্তাহে 2 বার নিতে হচ্ছে, মোর দেন 2 টাইমস। যদি মোর দেন 2 নাইট সিমটম হয় মাসে, এবং তার যদি ইনহেলারটা মাসে 2 বার করে লাগে, শেষ হয়ে যাচ্ছে 2টা ইনহেলার, প্রতি মাসে 2টা করে শেষ করে ফেলছে, তাদেরকে স্টেরয়েড ইনহেলার নিতেই হবে। এবং স্টেরয়েড ইনহেলারটা হচ্ছে আপনার প্রিভেন্টার, এটার প্রতিরোধকারী। আর যেটা হচ্ছে আপনার আলবুট্রল যেটা নিয়ে আমরা, সেটা ভেন্টোলিন যেটা বলি আমরা, সেটা হচ্ছে উপশমকারী। তো উপশমকারীটা ক্যারি করবে, শ্বাসকষ্ট হলে নিবে, না হলে নিবে না। কিন্তু স্টেরয়েড ইনহেলারটা রিগার্ডলেস ভালো দিন আর খারাপ দিন নিতেই হবে, এটা প্রিভেন্টার। আর ভেন্টোলিন ট্যাবলেট কাজ করে না, এটা নেয়াই উচিত না। এবং আমরা আমি যেখানে প্র্যাকটিস করছি আমেরিকাতে, প্রচন্ড, এবং মেইন কমপ্লিকেশন হচ্ছে অ্যারিথমিয়াস, হার্টের প্রবলেমটাই হয় বেশি ভেন্টোলিনে। আপনি স্মোকিং যেটা বললেন, স্মোকিং ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য, যেটা আমরা বলি আপনার হচ্ছে COPD, chronic obstructive pulmonary disease, is very much related. Almost 99% of the COPD patient যাদের lung problems are smoker, heavy smoker. The smoking আমরা যেটা বলি সবসময়, আমরা পেশেন্টকে আমি সবসময় বলি, never too late to give up smoking, never too late. Such as at the age of 55, at the age of 55 he decided to quit smoking. আমরা প্রতি বছরে
30 সিসি করে লাং ফাংশন লুজ করে, যারা স্মোকার দ্বারা লুজ করে মানে 90 সিসি এটা কিন্তু ইরিভার্সিবল, মানে এটা আর স্বাভাবিক হবে না কখনো। অ্যাবসলিউটলি। তা 55 এই যে সে বুঝলো না আমি আর স্মোক করবো না, কিন্তু ফ্রম দ্য 56 অনওয়ার্ডস ততদিনে কিন্তু সময় শেষ না। তারপরে ধরেন ও কিন্তু মাত্র 30 সিসি করে লুজ করবে, ও কিন্তু আর 90 সিসি করে লুজ করবে না পেশেন্ট। যা করছে হোয়াট এভার ড্যামেজ ডান ইজ ডান, কিন্তু এরপর থেকে প্রতি ইয়ারে 30 সিসি করে লুজ করবে, নট 90 সিসি। সো নেভার টু লেট টু গিভ আপ স্মোকিং। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা হৃদরোগ এবং অ্যাজমার যে জীবনযাত্রা প্রণালী এগুলি আমরা শুনলাম। আমাদের আসলে আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় শেষ। ডক্টর তাজবুল ইসলাম এবং ডক্টর শাহাবুদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেশে এবং বিদেশে আপনারা যারা এতক্ষণ চ্যানেলের সাথে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আরেকটি কথা হচ্ছে যে আমরা এতক্ষণ যে আলোচনা থেকে শুনলাম যে অ্যাজমা বা হাঁপানির ক্ষেত্রে কিন্তু এটা একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ, এবং এক্ষেত্রে ইনহেলার যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। ঠিক একই ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন এনে আমরা কিন্তু হৃদরোগ যেটা হচ্ছে আমরা যার পরিণামে হার্ট অ্যাটাক হয়, সেই হৃদরোগটাও কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।